একটি অ্যাপ যা দিয়ে পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন তাদের আনন্দ শেয়ার করছে। কেউ নাচছে, কেউ হাসছে, কেউ বা সেফ সময় কাটাচ্ছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার হাতে এই 5 ইঞ্চির রঙিন দুনিয়াটি আজ বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে? ভাবতে অবাক লাগে, যেই অ্যাপটি আমাদের বিনোদন দেয় তাকে অনেক দেশ ডিজিটাল ড্রাগ বা অদৃশ্য চর মনে করে। ভারত একে চিরতরে বিদায় করে দিয়েছে, আমেরিকা একে নিষিদ্ধ করার চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে। কিন্তু কেন? কথা বলছি টিকটক নিয়ে। কিন্তু কেন সবাই এই টিকটককে হুমকির মুখে দেখছে? টিকটক কি শুধুই একটা সাধারণ এন্টারটেইনমেন্ট অ্যাপ? নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একটি দেশের জাতীয় নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে দিতে পারে? আজ আমরা সেই টিকটকের অন্ধকার অধ্যায়কেই খুলে দেখার চেষ্টা করব। এই গল্পের শুরুটা ছিল খুব সাধারণ। ২০১৬ সাল চীনের একটি স্টার্টআপ কোম্পানি ByteDance লঞ্চ করলো একটি অ্যাপ যার নাম ছিল ডুইন। কিন্তু তাদের স্বপ্ন ছিল বিশ্ব জয় করার। ২০১৭ সালে তারা মিউজিক্যালি নামে একটি জনপ্রিয় অ্যাপকে $১ বিলিয়ন দিয়ে কিনে নেয় এবং ২০১৮ সালে জন্ম দেয় আজকের এই টিকটক অ্যাপের। শুরুতে সিলিকন ভ্যালির বড় বড় জায়ান্টরা একে পাত্তাই দেয়নি। তারা ভেবেছিল এটি বাচ্চা কাচ্চাদের নাচ গানের একটি অ্যাপ। কিন্তু তারা জানতো না বেইজিংয়ের এই অ্যাপটি পুরো সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রির ভিত নাড়িয়ে দিতে আসছে। মাত্র কয়েক বছরের মধ্যে এটি ফেসবুক এবং ইউটিউবের মতো জায়ান্টদের ইউজার বেসকে চ্যালেঞ্জ করে বসলো। এটি আর কেবল একটি অ্যাপ ছিল না, এটি হয়ে উঠল এক নতুন গ্লোবাল কালচার। ২০১৮ থেকে ২০২০ সাল, এই সময়টা ছিল টিকটকের জন্য এক আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ। বিশেষ করে প্যান্ডেমিকের সময় যখন পুরো পৃথিবী ঘরের ভিতরে বন্দী, তখন মানুষের হাতে ছিল অফুরন্ত সময়। আর টিকটক সেই সুযোগটি কাজে লাগালো শতভাগ। ১৫ সেকেন্ডের শর্ট ভিডিও ফরম্যাট। মানুষ বুঝতেও পারেননি কেন তারা এই অ্যাপটির প্রেমে পড়ছে। এখানে ভাইরাল হওয়া ছিল পানির মতো সহজ। ডান্স চ্যালেঞ্জ থেকে শুরু করে ফানি ট্রানজিশন, মানুষ আসক্ত হয়ে পড়ল এর উপরে। ছোট শহরের সাধারণ মানুষ রাতারাতি স্টার হয়ে গেল। টিকটক শুধু ভিডিও দেখার জায়গা ছিল না, এটি হয়ে উঠল লক্ষ লক্ষ মানুষের আয়ের উৎস। কিন্তু এই রঙিন স্বপ্নের আড়ালেই দানা বাঁধছিল এক গভীর ষড়যন্ত্র। টিকটকের আসল জাদুকরী শক্তি কিন্তু এর ভিডিও নয়, বরং এর অ্যালগরিদম। একে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রিমোট কন্ট্রোল ফর হিউম্যান মাইন্ড। আপনি কি দেখছেন, কতক্ষণ থামছেন, কোন ভিডিওটি মাঝপথে স্কিপ করছেন, টিকটক আপনার প্রতিটি সেকেন্ডকে মেপে নিচ্ছে। আপনি হয়তো আপনার বন্ধুকে যা বলেননি, টিকটক কিন্তু তা জানে। এটি আপনার অবচেতন মনের ইচ্ছাগুলোকে পড়ে ফেলতে পারে। সাইবার বিশেষজ্ঞরা বলেন টিকটকের অ্যালগরিদম আপনাকে একটা ডোপামিন লুপে আটকে ফেলে, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। আর ঠিক এই পাওয়ারফুল অ্যালগরিদমটি যখন ভিনদেশী সরকারের হাতে থাকে, তখনই শুরু হয় আসল আতঙ্ক। ২০২০ সালের শুরুটা ভারতের সাধারণ মানুষের কাছে ছিল এক রূপকথার মতো। টিকটক তখন আর কেবল একটি অ্যাপ ছিল না। এটি ছিল ভারতের ছোট ছোট শহর এবং গ্রামের সাধারণ মানুষের স্বপ্ন দেখার জানালা। যে ছেলেটি খেতে খামারে কাজ করত বা যে মেয়েটি কখনো বাড়ির বাইরে পা রাখেনি, টিকটক তাদের হাতে তুলে দিয়েছিল একটি মাইক্রোফোন আর বিশ্বজোড়া দর্শক। প্রায় ২০০ মিলিয়ন মানুষ এই প্ল্যাটফর্মে খুঁজে পেয়েছিল তাদের অস্তিত্ব। কিন্তু প্রকৃতি যেমন শান্তি থাকার পর ঝড় আসে, ঠিক তেমনি ২০২০ সালের জুনে হিমালয়ের দুর্গম গালওয়ান উপত্যকায় ঘনিয়ে এলো কালো মেঘ। সীমান্তে ভারত এবং চীনের সেনাদের মধ্যে সেই রক্তক্ষয়ী সংঘর্ষ পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। ভারত জুড়ে তখন এক তীব্র উত্তেজনা। ঠিক সেই মুহূর্তে ২৯ জুন রাতে এলো সেই ঐতিহাসিক খবর। ভারত সরকার এক কলমের খোঁচায় নিষিদ্ধ করল ৫৯টি চীনা অ্যাপ, যার তালিকায় শীর্ষে ছিল টিকটক। রাতারাতি স্তব্ধ হয়ে গেল কোটি কোটি মানুষের প্রোফাইল। ভাবুন তো সেই ক্রিয়েটরদের কথা, যারা দিনরাত এক করে লক্ষ লক্ষ ফলোয়ার বানিয়েছিলেন, যারা এই অ্যাপটি দিয়ে তাদের পরিবারের হাল ধরেছিলেন। এক নিমিষেই তাদের বছরের পর বছর জমানো পরিশ্রম বাষ্প হয়ে পুরো উড়ে গেল। অনেকে একে ডিজিটাল শোক বলে অভিহিত করেছিলেন। মানুষের আবেগের জায়গায় এটি ছিল একটি বিশাল আঘাত। কিন্তু ব্যক্তিগত আবেগের চেয়েও বড় ছিল দেশের নিরাপত্তা। ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিল ন্যাশনাল সিকিউরিটি এবং ডেটা সভারেন্টি, অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্য, আপনার লোকেশন, আপনার গলার আওয়াজ সবকিছুই যাচ্ছিল দেশের বাইরে এক অদৃশ্য শত্রুর সার্ভারে। বিশেষজ্ঞরা একে বললেন ভারতের প্রথম এবং সবচেয়ে বড় ডিজিটাল স্ট্রাইক। এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত সারা বিশ্বকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। কোনো যুদ্ধ এখন আর শুধু সীমান্তে গোলাগুলি দিয়ে জেতা যায় না। ডিজিটাল যুগে আপনার স্মার্টফোনই হতে পারে আপনার দেশের সবচেয়ে বড় দুর্বলতা। ভারত সেদিন দেখিয়ে দিয়েছিল সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে তারা ২০ কোটি ইউজারের আবেগ এবং $1 বিলিয়ন বাজার বিসর্জন দিতেও দ্বিধাবোধ করে না।
আর ভারতের এই সাহসী পদক্ষেপে ছিল আজকের গ্লোবাল টিকটক ব্যানের ব্লুপ্রিন্ট। অনেকে প্রশ্ন করেন, ভাই আমি সামান্য একটা 15 সেকেন্ডের ভিডিও দেখি, এতে দেশের নিরাপত্তার কি আসে যায়? আমি কি দেশের কোনো গোপন ফাইল চুরি করছি? শুনতে সাধারণ মনে হলেও আসল খেলাটা আপনার ভাবনার চেয়েও অনেক বেশি গভীর এবং ভয়ঙ্কর। টিকটক শুধু একটি অ্যাপ নয়, এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ডেটা হারভেস্টিং মেশিন। আপনি যখন স্ক্রল করছেন, তখন আপনি শুধু ভিডিও দেখছেন না। টিকটক আপনার প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছে। আপনি কোন ভিডিওতে কত সেকেন্ড থামলেন, কোন কথা শুনে হাসলেন, এমনকি আপনার টাইপিং প্যাটার্ন কেমন, সবকিছুই জমা হচ্ছে তাদের বিশাল সার্ভারে। টিকটকের অ্যালগরিদম এতটাই নিখুঁত যে এটি আপনার মনের গোপন কুঠুরিও পড়ে ফেলতে পারে। আপনি হয়তো যা আপনার প্রিয়জনকেও বলেননি, টিকটক তা জানে। গোয়েন্দা সংস্থাগুলোর আসল ভয় ঠিক এখানে। কল্পনা করুন, একটি দেশের কোটি কোটি মানুষের পছন্দ, অপছন্দ, দুর্বলতা এবং রাজনৈতিক চিন্তাধারার চাবিকাঠি যদি অন্য দেশের সরকারের হাতে থাকে, তবে তারা চাইলেই সে দেশের জনমত পরিবর্তন করে দিতে পারে। একে বলা হয় কগনিটিভ ওয়ারফেয়ার বা মানুষের চিন্তা শক্তি নিয়ে যুদ্ধ। একটি ভুল তথ্য বা প্রোপাগান্ডা ভিডিও যদি সঠিক সময়ে সঠিক মানুষের সামনে বারবার আনা হয়, তবে কোনো রক্তপাত ছাড়াই একে দেশের ভেতরের পরিস্থিতি অস্থিতিশীল করে দেওয়া সম্ভব। আমেরিকার এফবিআই ডিরেক্টর ক্রিস রে যখন আমেরিকার কংগ্রেসে দাঁড়িয়ে কথা বলছিলেন, তখন পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মতে, টিকটকের মাধ্যমে চীন চাইলে দূর থেকে কোটি কোটি ডিভাইসের সফটওয়্যার কন্ট্রোল করতে পারতেন। অর্থাৎ আপনার ফোনটি কেবল আপনার পকেটে থাকা একটি ডিভাইস নয়, এটি হয়ে উঠতে পারে বেইজিংয়ের হাতে থাকা একটি রিমোট কন্ট্রোল। তারা চাইলেই আপনার ক্যামেরা, আপনার মাইক্রোফোন কিংবা আপনার ব্যক্তিগত মেসেজগুলোতে অ্যাক্সেস নিতে পারে। চীন তাদের নিজস্ব আইনে স্পষ্ট করে দিয়েছে যে, যেকোনো চীনা কোম্পানিকে প্রয়োজনে সরকারের সাথে ডেটা শেয়ার করতে হবে। আর এখানেই বাঁধে মূল সংঘর্ষ। টিকটক যতই বলুক তারা ডেটা সুরক্ষিত রাখছে, কিন্তু পর্দার আড়ালে বাইট ড্যান্সের উপরে চীনা কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই। আজকের দিনে ডেটা হলো নতুন গোল্ড বা সোনা। আর এই সোনার খনি যার দখলে থাকবে, আগামী দিনের বিশ্ব শাসন তারাই করবে। আর ঠিক এই কারণেই এটি একটি স্রেফ বিনোদনের লড়াই নেই, এটি হয়ে দাঁড়িয়েছে একটি দেশের ডিজিটাল অস্তিত্ব রক্ষার লড়াই। ভারতের সেই সাহসী পদক্ষেপ যেন একটি ডোমিনো এফেক্টের সূচনা করেছিল। একটির পর একটি ডোমিনো যেমন পড়ে যায়, টিকটকের ভাগ্য ঠিক তেমনি এক অনিশ্চিত পতনের দিকে এগোতে শুরু করেছে। ভারত যখন ২০ কোটি ইউজারকে সরিয়ে দিল, তখন বিশ্ববাসী প্রথমবার ভাবার সুযোগ পেল, যদি ভারত পারে তবে আমরা কেন নয়। এরপরই শুরু হলো পশ্চিমের ঝড়। বিশেষ করে আমেরিকার মাটিতে টিকটক এখন এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে লড়ছে। আমেরিকা যা করছে তা ইতিহাসের বিরল ঘটনা। তারা শুধু ব্যান করার কথা বলেনি, তারা টিকটকের সামনে একটি আলটিমেটাম ঝুলিয়ে দিয়েছে। তারা বলছে, টিকটকের মালিকানা চীনা প্রতিষ্ঠান বাইট ড্যান্সের হাত থেকে সরিয়ে কোনো আমেরিকান বা নিরপেক্ষ প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দাও, অন্যথায় চিরতরে বিদায় নাও। এটি কোনো সাধারণ আইনি লড়াই নয়, এটি বিশ্বের দুই বড় অর্থনীতির সরাসরি সংঘাত। একদিকে সিলিকন ভ্যালি, অন্যদিকে বেইজিং। আমেরিকা মনে করছে এই অ্যাপটি তাদের তরুণ প্রজন্মের মগজ ধোলাইয়ের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। কিন্তু শুধু আমেরিকা নয়, এই ঢেউ এখন আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছে গেছে। কানাডা থেকে শুরু করে অস্ট্রেলিয়ায়, এমনকি খোদ ইউরোপীয় ইউনিয়ন, সবাই একযোগে একটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের কোনো সরকারি কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থার কোনো সদস্য এখন আর তাদের অফিসিয়াল ফোনে টিকটক রাখতে পারবেন না। কেন? কারণ গোপন তথ্য পাচারের এক চুল পরিমাণও ঝুঁকি এই দেশগুলো নিতে চায় না। মজার ব্যাপার হলো, টিকটকের এই শত্রুতা শুধু পশ্চিমের সাথেই নয়, আদর্শিক লড়াইয়েও এটি এখন কোণঠাসা। আফগানিস্তানে তালেবান সরকার একে অনৈতিক এবং তরুণ প্রজন্মের বিভ্রান্তির কারণ হিসেবে নিষিদ্ধ করেছে। পাকিস্তানেও এটি বারবার সেন্সরশিপ আর ব্যানের বেড়াজালে আটকে পড়েছে। অর্থাৎ বিশ্বের মানচিত্রটা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষ একে দেখছে নিরাপত্তার হুমকি হিসেবে, অন্য পক্ষ দেখছে নৈতিক অবক্ষয়ের কারণ হিসেবে। কিন্তু কারণ যাই হোক, ফলাফল ঠিক একটাই, টিকটকের জন্য পৃথিবীর সীমানা দিন দিন ছোট হয়ে আসছে। আজকের টিকটক এমন এক গ্লোবাল ভিলেন যাকে সবাই তাড়াতে চাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল বিলিয়ন ডলারের সাম্রাজ্য কি এত সহজে ধসে পড়বে, নাকি বেইজিং এর এই তুরুপের তাসটি আরো বড় কোনো চমক নিয়ে আসবে? গ্লোবাল পলিটিক্সের এই দাবার চালে টিকটক এখন যে অবস্থায় আছে, সেখান থেকে ফিরে আসাটা প্রায় অসম্ভব এক লড়াই। রাজনীতি আর জাতীয় নিরাপত্তার এই বড় বড় আলোচনার আড়ালে আমরা একটা জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে মানুষের স্বপ্ন। টিকটক ব্যান হওয়া মানে শুধু একটা অ্যাপ মুছে যাওয়া নয়, এটি ছিল লক্ষ লক্ষ সাধারণ মানুষের রুটি রুজির এক বিশাল কুঠারাঘাত। ভারতে যখন ব্যান কার্যকর হলো, তখন এমন অনেক ক্রিয়েটর ছিলেন যারা দিনমজুরি ছেড়ে বা পড়াশোনার পাশাপাশি এই প্ল্যাটফর্ম থেকে নিজের পরিবারের হাল ধরেছিলেন। কারো ফলোয়ার ছিল ১০ মিলিয়ন, কারো ছিল ২০ মিলিয়ন। এক রাতের ব্যবধানে সেই প্রোফাইলগুলো স্রেফ একটি ডেড লিঙ্কে পরিণত হলো।
ডিজিটাল দুনিয়ায় এমন গণবেকারত্ব আগে কখনো দেখেনি পৃথিবী। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, প্রকৃতি যেমন শূন্যস্থান পছন্দ করে না, সিলিকন ভ্যালিও তেমনি হাত গুটিয়ে বসে থাকেনি। টিকটক যখন ঘরছাড়া হলো, সেই বিশাল বাজার দখল করতে ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল ফেসবুক আর গুগল। টিকটকের সেই শর্ট ভিডিও ফরম্যাটটিকেই অস্ত্র হিসেবে বানিয়ে জন্ম নিল ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব শর্টস। এটি ছিল টেক ইতিহাসের সবচেয়ে বড় আইডিয়া হাইজ্যাকিং। টিকটক হয়তো ভারত থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার রেখে যাওয়া সেই নেশা ধরানো অ্যালগরিদম আজ আমাদের প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাপে রাজত্ব করছেন। আপনি কি খেয়াল করেছেন, আজ আপনি ইউটিউবে যান কিংবা ফেসবুক, সবখানেই টিকটকের সেই ছায়া। এখন আর কেউ ১০ মিনিটের ভিডিও ধৈর্য সহকারে দেখে না, সবাই চায় ১৫ সেকেন্ডের ডোপামিন হিট। অর্থনৈতিকভাবে এটি ছিল বিলিয়ন ডলারের হাত বোতল। টিকটক যে লভ্যাংশ পাচ্ছিল তা এখন যাচ্ছে আমেরিকান কোম্পানিগুলোর পকেটে। অর্থাৎ নিরাপত্তার নামে এই ব্যান কি আসলে একটি বিশাল বাণিজ্যিক ষড়যন্ত্র, নাকি এটি কেবল সময়ের দাবি ছিল? ক্রিয়েটররা জীবন যুদ্ধে হার মানেনি, তার নতুন প্ল্যাটফর্মে মানিয়ে নিয়েছিল। কিন্তু সেই শুরুর দিনগুলোর আবেগ আর উন্মাদনা কি আজও আছে? টিকটক হয়তো পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ, কিন্তু আমাদের মগজে যে শর্ট ভিডিওর বীজ বুনে দিয়ে গেছে, তা থেকে বের হওয়া এখন প্রায় অসম্ভব। এটা কঠিন প্রশ্ন। আমরা কি আসলেই স্বাধীন? নাকি আমরা এক অ্যাপের নেশা ছেড়ে অন্য অ্যাপের দাস হয়ে পড়ছি? TikTok ব্যান হওয়া কি শুধু নিরাপত্তার বিষয়? নাকি এটি কোনো সাজানো বাণিজ্যিক নাটক? এই বিতর্ক হয়তো আজীবন চলবে। কিন্তু এই পুরো ঘটনা থেকে আমরা একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার। একবিংশ শতাব্দীর যুদ্ধগুলো আর কেবল সীমান্তে কামান বা গোলাগুলি দিয়ে লড়াই হবে না। আগামী দিনের যুদ্ধগুলো হবে আপনার আর আমার হাতের এই ৫ ইঞ্চি স্মার্টফোনের স্ক্রিনে। আজ অনেক দেশেই TikTok ব্যান হয়েছে, কাল হয়তো অন্য কোনো অ্যাপ হবে। কিন্তু আসল প্রশ্নটি থেকেই যায়, আমরা কি আসলেই আমাদের ব্যক্তিগত তথ্য আর আমাদের চিন্তাধারার মালিক? নাকি আমাদের অজান্তেই বিশ্ব রাজনীতির দাবার গুটি হয়ে উঠছি? চীন যেমন তাদের দেশে YouTube, Facebook ব্যবহার করতে দেয় না, বিশ্ব আর চীনের অ্যাপের সাথে ঠিক একই ব্যবহার করছে। এটিই কি ইট মারলে পাটকেল খেতে হয় এই ধরনের কোনো নীতি? নাকি ডিজিটাল দুনিয়ায় এক নতুন লোহার পর্দা তৈরি হচ্ছে? আপনার কি মনে হয়, টিকটক কি সত্যিই একটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি? নাকি এটি কেবল চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক উত্থানকে ঠেকানোর জন্য একটি শক্তিশালী রাজনৈতিক চাল? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।